আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলছে কমিশন, বিএনপির ভোট বর্জন অন্যতম কারণ বলে মন্তব্য। মেধা বিকাশের জন্য শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী, সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার ঘোষণা। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২৭,০০০ কর্মীর কমিশনের টাকা আটকে রাখার অভিযোগ, বীমা গ্রহীতাদের পাওনাও দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এবং শেষের পথে দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, চলছে যমুনার দুপারে সংযোগ রেলপথ নির্মাণের কাজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। উপজেলা নির্বাচনে ৩৬% ভোটার উপস্থিতি সন্তোষজনক নয় বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তবে ভোটার আনার দায়িত্ব ইসির না মন্তব্য করে তিনি বলেন, বিএনপির ভোট বর্জন ভোটার না আসার একটা ফ্যাক্টর। জাল ভোট রোধে ব্যালটের ব্যবহার বন্ধ করে ভবিষ্যতে ভারতীয় ইভিএম আনার পরামর্শ এই কমিশনারের। মন্ত্রী এমপিদের লাগাম টেনে ধরায় প্রথম দফায় ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল জানিয়ে তিনি বলেন, দ্বিতীয় ধাপে কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না ইসি। রিপোর্ট সোমা ইসলামের। দলীয় প্রতীকে ২০১৯ সালে অনুষ্ঠিত ৫ ধাপের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৪৪%। যদিও ১৯ সাল থেকে উপজেলা ভোট বর্জন করেছিল বিএনপি। ৫ বছর পরও উপজেলা ভোটে অংশ নেয়নি বিএনপি। ২০২৪-এর ৪ ধাপে উপজেলা নির্বাচনে প্রথম দফায় ভোট পড়েছে প্রায় ৩৬%। এই ভোটার উপস্থিতি কি সন্তোষজনক? এমন প্রশ্ন ছিল নির্বাচন কমিশনারের কাছে। মাঠের বিরোধী দল যেটা আপনারা বলেন, তারা নির্বাচনে আসলে ভোটের হার বেশি পড়তো, এটাই আমার ধারণা। কারণ তখন নির্বাচনের একটা প্রতিযোগিতা হতো, আর নির্বাচনে যখন প্রতিযোগিতা থাকে তখন মানুষের একটাই থাকে, ভোটারদের মধ্যে একটা অনেকটা গেমের মতন। ক্রিকেট খেলায় যেমন দুইটা দল যদি সমান থাকে তাহলে দর্শকদের মধ্যে একটা উত্তেজনা থাকে যে কোন দল জিতবে কোন দল জিতবে, তখন কিন্তু ওই আগ্রহ থাকে। কিন্তু যখন একটা দুর্বল দলের সাথে একটা বড় দলের খেলা হয় তখন দেখবেন যে ওখানে টিকিট কেটে কিন্তু দর্শক খুব একটা যেতে চান না। ভোটার কম আসলেও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কি সফল? এই প্রশ্নের জবাবে নিজেদের সফল উল্লেখ করে কমিশনার আলমগীর বললেন, সরকারি দল মন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করেছে বলেই ভোটের মাঠ বেসামাল হয়নি। মন্ত্রী এমপিরা এই নির্বাচনে যাতে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এটা আমাদের আইনেও আছে, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবেন না। আমরা বলার আগেই সরকার সেটা বলে দিয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য হয়েছে, মানে কি বলবো, সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোথাও মানে আমাদের কোনো ডাবল স্ট্যান্ডার্ড থাকবে না, স্ট্যান্ডার্ড একটাই, যে আইন যেই ভঙ্গ করেন তিনি অপরাধী, তাকে শাস্তি পেতে হবে। যেসব জায়গায় ইভিএমে ভোট হয়েছে সেই উপজেলাগুলোতে জাল ভোট হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আলমগীর। জাল ভোট বন্ধে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোকে ব্যয়বহুল ইভিএম না কিনে ভারতীয় ইভিএম ব্যবহারের বিষয়ে একমত হবার পরামর্শ তার। আমাদের দেশের ইভিএমটা যেহেতু বেশি এক্সপেন্সিভ আর ভারতের ইভিএমটা যেহেতু সস্তা, আমার মনে হয় একটা করা যেতে পারে, হাইব্রিড করা যেতে পারে, যেটা আমাদের যে জাল ভোট দেওয়া যাতে এটা বন্ধ করা যায়, সেই সাথে সাথে ভারতের যে ইভিএমে যে পেপার ট্রেলটা আছে সেটা যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে কিন্তু এটা অনেক মানে রাজনৈতিক দলের কাছে এটা গ্রহণযোগ্য হবে, ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবে আমার ব্যক্তিগত বিশ্বাস। দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে যে কোনো ধরনের সহিংসতা বন্ধে নেওয়া হচ্ছে বাড়তি গোয়েন্দা নজরদারি। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মেধা বিকাশের সুযোগ করে দিতে শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে। যারা ভালো ফলাফল করেনি তাদের নতুন উদ্যোগে ভালোভাবে প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। পরীক্ষা ৬০ দিনের মাথায় প্রকাশ করা হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সম্মিলিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।
এরপর একে একে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে বোর্ডের ফলাফল তুলে দেন। ভালো ফল করা শিক্ষার্থী, তাদের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছরের শিক্ষার হার ৭৬% উন্নীত হয়েছে, যা বর্তমান সরকারের অর্জন। যারা হয়তো এবার কৃতকার্য হতে পারেনি তাদেরকে আমি বলবো যে এখানে মন খারাপ করার কিছু নেই। একবার এরকম হয়তো মানুষের জীবনে আসে, কিন্তু তারা যদি আবার ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করে, আবার উদ্যোগ নেয়, তাহলে আগামীতে পাশ করতে পারবে। কাজে সেই আস্থাটা নিয়েই কিন্তু তাদেরকে চলতে হবে। সেই সাথে অভিভাবকদেরও বলবো যে ছেলে মেয়ে ফেল করেছে বলে তাদের জন্য গালমন্দ না করেন, বরং তাদেরকে সান্ত্বনা দিয়ে তারা যাতে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করে সেই দিকেই তাদের দৃষ্টি দেওয়া উচিত, তাদের সহানুভূতি দেখানো উচিত। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ব পরিমণ্ডলে টিকে থাকার উপযোগী করে শিক্ষা কার্যক্রম সাজানো হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে শুধুমাত্র মুখস্থ বিদ্যা দিয়ে শিখবে না, একটা শিশুর ভিতরে যে মেধা থাকে, যে মনন থাকে, সেটাকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া এবং তার ওই মেধা দিয়েই সে যাতে এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের শিক্ষার কারিকুলাম এবং শিক্ষা দেওয়ার পদ্ধতির মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। একটা শিক্ষিত জাতি গড়ে তুলেই, কারণ দারিদ্র্য বিমোচন আমাদের লক্ষ্য, শিক্ষিত জাতি ছাড়া একটি দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না, এটা হলো বাস্তবতা, সেটা আমি বিশ্বাস করি। কাজে সেইভাবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। ছেলেদের পাশের হার কেন কম তা খুঁজে বের করার নির্দেশ দিয়ে ছেলেরা যেন কিশোর গ্যাং থেকে বিরত থাকে সেদিকে নজর দিতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে উৎক্ষেপণের ৬ষ্ঠ বার্ষিকী উদযাপন করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বর্তমানে দেশের ৪০টি ও বিদেশের ২৬টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। অনুষ্ঠানে নতুন করে আরও একটি স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ চলছে বলে জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মহাকাশ জয়ের ৬ বছর পার করল বাংলাদেশ। ৬ বছর আগে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এই অর্ধযুগ ধরে নানা সেবা দিয়ে চলেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। এর মাধ্যমে বর্তমানে দেশের ৪০টি ও বিদেশের ২৬টি টেলিভিশন চ্যানেল সম্প্রচার হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ হবে। যেভাবে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করেছে, বৈদেশিক মুদ্রা আহরণের সুযোগ করে দিয়েছে, আমাদের দেশের তথ্য উপাত্ত এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রযুক্তিগত স্বনির্ভরতার প্রতীক হয়েছে, অপরদিকে কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ তরুণীর এই মহাকাশ জয়ের স্বপ্নকেও অনেক বেশি উৎসাহিত, অনুপ্রেরণিত করেছেন। আমরা দ্বিতীয় স্যাটেলাইট, যেটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট, সেটি আমরা প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নীতিগত সিদ্ধান্ত এবং নির্দেশনা পেয়েছি। আমরা হয়তো আশা করছি আগামী ২-১ মাসের ভিতরেই একটা চূড়ান্ত চুক্তি আমরা কারোর সঙ্গে স্বাক্ষর করব। তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ শুরু হলে পরে ২-৩ বছরের ভিতরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ আমরা করবো। কিন্তু এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ যেরকম মাত্র একটা স্যাটেলাইট ছিল, এটা কিন্তু একটা স্যাটেলাইট হবে না। ইট উইল বি এ কনস্টেলেশন। এখানে অনেকগুলো স্যাটেলাইট, আপাতত কমপক্ষে ৩টা স্যাটেলাইট এবং বেশি পক্ষে আমরা হয়তো ১১টা পর্যন্ত স্যাটেলাইট একসঙ্গে আমরা উৎক্ষেপণ করবো বঙ্গবন্ধু স্যাটেলাইট ২। মহাকাশে উৎক্ষেপণের ৬ষ্ঠ বার্ষিকী উদযাপনের আয়োজনে অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। টেলিভিশনের টিআরপি দেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি উদ্যোগ গ্রহণ করেছে এবং ইফেক্টিভলি সেটি করছে। আগে টিআরপি দেওয়ার ক্ষেত্রে একটি ধোঁয়াশা ছিল এবং একটি বিদেশি কোম্পানি সেই টিআরপি দিত এবং সেই বিদেশি কোম্পানিকে টেলিভিশন চ্যানেলগুলোকে ফি দিতে হতো এবং সেই বিদেশি কোম্পানি সেই ফিগুলো ফরেন কারেন্সিতে তাদের হেড অফিসে বা অন্য দেশে নিয়ে যেত। এখন ফরেন কারেন্সিতে দিতে হবে না বা ফরেন কারেন্সি আমাদের দেশ থেকে টিআরপির জন্য চলে যাবে না। আশা করি যে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি চ্যানেলসমূহ দেশের আইন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এ যুক্ত হবে এবং বিদেশি চ্যানেলের পাইরেসি বন্ধ হবে। পাইরেসি বন্ধে অবৈধ সেট টপ বক্সের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই,
ঢাকা। সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রায় ২৭,০০০ বিমা কর্মীর কমিশনের টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন কর্মীরা। তারা বলছেন প্রতিষ্ঠার ১১ বছরে কখনোই কমিশন পেতে মাসের ৭ তারিখের বেশি অপেক্ষা করতে হয়নি। এমনকি প্রথমবারের মতো বিমা গ্রহীতাদের পাওনাও দিতে পারছে না ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কমিশনের আয়ের উপর নির্ভরশীল প্রান্তিক বিমা কর্মীরা কবে তাদের পাওনা পাবেন সেই বিষয়ে তাদের কোনো তথ্য জানানো হচ্ছে না। সোনালী লাইফের প্রশাসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌস বিমা কর্মী এবং গ্রাহকদের শঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন শিগগিরই বিষয়টি সমাধান করা হবে। রিজভি নিউজের রিপোর্ট। পরিচালনা পর্ষদ ভেঙে ২১শে এপ্রিল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল SM ফেরদৌসকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিযুক্ত করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। পর্ষদের আবেদনের প্রেক্ষিতে ২২ এপ্রিল ওই সিদ্ধান্ত স্থগিত করে দেয় আদালত। এরপর চেম্বার জজ আদালতে যায় IDRA। ৩০ এপ্রিল সোনালী লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হওয়ার পর আবারও প্রশাসক পদে বহাল হন SM ফেরদৌস। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানিটির মূল চালিকা শক্তি মাঠের বিমা কর্মীদের কমিশনের অর্থ এবং বিমা গ্রহীতাদের দাবি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে অভিযোগ। কার কত টাকা বেতন কমিশন কোন সিস্টেমে যাবে এটা ইদরা থেকে পাস করা, যেটা বিগত ১১ বছরের সিস্টেম ফলো করলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানে আমার কাছে খারাপ লাগে যখন কেউ বলে যে আমি আমার বাচ্চার দুধ কিনতে পারছি না। প্রত্যেকটা ক্লেম ৭ দিনে সমাধান করেছে, এই রেকর্ড বাংলাদেশে নাই, শুধুমাত্র সোনালীতে আছে। এই সমস্যাটা হবার কিন্তু কথা ছিল প্রথম দিকে, এত সুনামের কোম্পানি, আমরা খুব গর্বের সাথে কাজ করি, কিন্তু হঠাৎ করে এটা হওয়াতে আমরা সবাই একটু আপসেট। অবশ্য সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক দাবি করেছেন প্রতিষ্ঠানের কর্মীদের কেউ কেউ তাকে অসহযোগিতা করছেন, ফলে বিমা কর্মীদের প্রাপ্য অর্থ দিতে খানিকটা সময় লাগছে। যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, তো এইটাকে ফাংশনাল করতে গেলে ডেফিনেটলি আপনাকে সিস্টেমটা বুঝে নিতে হবে। তারপরে এটার IT সেক্টর, অন্যান্য যারা অ্যাকাউন্ট এবং ফিনান্স আছে, এখানের অডিট আছে, এই সমস্ত জিনিসগুলো আপনাকে বুঝে নিতে হবে এবং দেন ইউ ক্যান ডেলিভার। তো যে বা যারা এই এজেন্টের কমিশন অথবা এই বিষয়টা নিয়ে যারা যে দাবি দেওয়ার কথা বলছে অথবা যে সিচুয়েশনটা উত্থাপন করছে সেটা আসলে সঠিক না। যারা টাইমলি পেত তারা টাইমলিই পাবে, কিন্তু এই বিশেষ পরিস্থিতিতে আপনাকে একটু বুঝতে হবে যে এখানে উই নিড সাম টাইম। ২০১৩ সালে চালুর পর থেকে দেশব্যাপী ২৬,৭০৯ জন সক্রিয় বিমা কর্মীর মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। ১৩০০ ব্রাঞ্চ ম্যানেজার এবং ৭,০০০ ইউনিট ম্যানেজার সহ সব বিমা কর্মীদের এপ্রিল মাসের কমিশন এবং ভাতা বাবদ প্রায় ৬.৫ কোটি টাকা আটকে আছে। রিজভি নিউজ, চ্যানেল আই, ঢাকা। শেষের পথে দেশের অন্যতম মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। ৫০টি পিয়ার ও ৪৯টি স্প্যানের সবগুলোই বসানোর কাজ শেষ। চলছে নদীর দুপারে সংযোগ রেলপথ নির্মাণের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে রেল সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। যমুনার বুকে এখন পুরোটাই দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু। মোট ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মূল অবকাঠামোর কাজ প্রায় শেষ। ইতোমধ্যে সবগুলো পিলারের উপর বসানো হয়েছে স্প্যান। ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারোধী স্টিলের অবকাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। সেতুটি চালু হলে উত্তরবঙ্গের রেল যোগাযোগের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা হবে। সঠিক সময়ে কাজ করতে পারছি এরকম একটা মেগা প্রজেক্টে, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। ফিনিশিং প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আমাদের সুপার স্ট্রাকচারের কাজ কমপ্লিট। গুণগত মান ঠিক রেখে দিনরাত কাজ করা হচ্ছে বলে জানান প্রকৌশলীরা। উইদিন 2 উইকস আমরা হয়তো এখানে ব্রিজের যে এক্সপ্যানশন জয়েন্টের কাজ আছে সেগুলো আমরা শুরু করব। ইন দ্য মিন টাইম আমরা সাইট প্রিপারেশনের জন্য যেটুকু স্টেপ নেওয়া দরকার সেই স্টেপগুলো নিয়ে ফেলেছি। আর কাজের মধ্যে এখন আমি যদি কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে অফকোর্স উই কিপ দ্য বেস্ট কোয়ালিটি অ্যাকর্ডিং টু দ্য ম্যাটার স্টেটমেন্ট। ট্রাকের কাজ এবং আমাদের রিভার ট্রেনিং অর্থাৎ নদী শাসনের কাজ চলছে, যতটুকু বাকি রয়েছে। ইনশাল্লাহ যতটুকু কাজ হয়েছে সবই আমরা পরিকল্পনা অনুযায়ী এবং কোয়ালিটিফুলভাবেই করতে পেরেছি। এখন পর্যন্ত সব মিলিয়ে এই রেল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে 84%। 50টা পিয়ার সে পুরোটাই হয়েছে, পুরো সুপার স্ট্রাকচার আমরা ইনস্টলেশন করেছি
WD2 পোর্শনে সুপার স্ট্রাকচারের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ চলতেছে আর কি, মানে ক্রস মেম্বারগুলো বা অন্য মাইনর যে অ্যাডজাস্টমেন্ট সেগুলোর কাজ চলছে। এইটুকু কাজ আমাদের জুনের আগেই শেষ হয়ে যাবে। 2024 সালের ডিসেম্বরে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুটির উপর দিয়ে 100 থেকে 120 কিলোমিটার বেগে প্রতিদিন অন্তত 88টি ট্রেন চলাচল করতে পারবে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। রাজীব আহমেদ, চ্যানেল আই। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে কৃষি সংবাদ। পঞ্চগড়ে মৌসুমের শুরুতে টমেটোর ভালো ফলন হলেও কয়েকদিনের আগে টানা খরা ও অনাবৃষ্টিতে টমেটোর ফলন বিপর্যয় হয়েছে। সেই সাথে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চাষিরা। দিনে দিনে এই অঞ্চলে কমে যাচ্ছে টমেটো চাষের পরিধি। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পঞ্চগড়ে গ্রীষ্মের খরতাপে টমেটোর বাগান বাঁচিয়ে রাখা চাষিদের জন্য একরকম দুঃসাধ্য হয়ে পড়েছিল। খরতাপ ও গরমে তাড়াতাড়ি পেকে গিয়েছিল টমেটো, মরে গিয়েছে গাছ। এ অবস্থায় বাজারে গতবারের চেয়ে এবার দাম পাওয়া গেছে অর্ধেক। ফলন বিপর্যয়, লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আকাশে নাই পানি, মালের নাই দাম, বাগান যাচ্ছে নষ্ট হয়ে মরে। বাজার মূল্য গতবারের থেকে এবার অনেক কম। গতবার বিক্রি করছিলাম 500 টাকা মন, এবার বিক্রি হচ্ছে 300 টাকা, 320 টাকা। যা কামলা খরচ, ঔষধের খরচ, ঔষধ বেশি দাম। খরচ তো ডবল, যেইটা ঔষধ হচ্ছে 100, ওইটা তো 150 টাকা, 200 টাকা। সদর উপজেলার হারিভাষা, হাফিজাবাদ, বড়বাড়ি, টুনিরহাট সহ বেশ কিছু এলাকায় উন্নত ও উচ্চ ফলনশীল জাতের টমেটো আবাদ হয়ে থাকে। টমেটো কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ব্যাপারীরা। গত বছর থেকে দাম এই বছর কম, 350 থেকে 360 টাকা কিনতেছি। আমরা এখান থেকে মূলত বাড়াই যেদিকে বাজার বেশি থাকে, ঢাকা, চিটাগাং, মিমসা, ফেনী, চৌমনি। টমেটো দীর্ঘদিন সংরক্ষণ করতে হিমাগার নির্মাণ ও সস তৈরির কারখানা স্থাপন জরুরি বলছেন সংশ্লিষ্টরা। এই টমেটো সংরক্ষণ ক্ষেত্রে যদি বেসরকারি পর্যায়ে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে, বিশেষ করে আমাদের হিমাগার, বিশেষায়িত হিমাগার তৈরি হইতো। এছাড়াও যদি আমাদের এই টমেটো পাল্প সংরক্ষণের ক্ষেত্রে যদি কারখানা তৈরি হতো, তাহলে এই টমেটো আমাদের এখানকার কৃষি অর্থনীতিকে আরও বেশি মজবুত করতো এবং একটা শক্তিশালী ভিত গড়ে উঠত, আর কৃষকরা বেশি লাভবান হতো। লোকসানের ঝুঁকি থাকায় গত কয়েক বছরে টমেটো চাষ কমেছে প্রায় 4 গুণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখল আর ভরাটে অস্তিত্ব হারাচ্ছে গাজীপুর সিটি ও এর আশেপাশের খাল। বর্ষা এলেই জলাবদ্ধতা, মশা আর নানা ধরনের রোগ জীবাণুতে বিপর্যস্ত হয় জনজীবন। তাই মৌসুম শুরুর আগেই পরিবেশ, প্রতিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় জনসচেতনতার পাশাপাশি কার্যকর উদ্যোগের দাবি সচেতন মহলের। ফজলুল হক মোরলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আলিম আলরাজের রিপোর্ট। শত বছরের পুরনো 30 ফুট প্রস্থের এই খাল বর্তমানে কোথাও 5 থেকে 7 ফুট সরু, আবার কোথাও কোথাও সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। এছাড়াও গৃহস্থালির বর্জ্যের কারণে শহরের বিভিন্ন স্থানে খালগুলো ভরাট হচ্ছে। আর এ কারণে বর্ষা মৌসুমে অল্প বৃষ্টিতেই গাজীপুর শহর সহ আশপাশের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কলকারখানার বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী ও স্থানীয়রা। বাড়ছে বিভিন্ন রোগবালাই। এক সময় খালের আমরা পানি ব্যবহার করছি এবং মাছ ধরছি, বান দিয়া মাছ ধরছি, পরে পানি ব্যবহার খাইছি, গোসল করছি। সময় আমরা এই খালে গোসল করছি, তারপরে পানি ব্যবহার করছি খালের। এই খালের দুর্গন্ধে আমরা বসবাস করতে পারতাছি না এবং এই দুর্গন্ধে আমরা থাকতেও পারতাছি না। আমাদের এলাকার যে খালটা অনেক সুন্দর ছিল, আমরা এক সময় এখানে গোসল করছি, তারপরে আপনার মাছ ধরছি, কিন্তু এখন তো আপনার বিভিন্ন জায়গায় খাল যে আপনার যে দখল
দাঁড়িতা দখলদার করেন, বিভিন্ন শিল্প কারখানার মালিকরা নিয়ে নিছে। খাল দখলমুক্ত করে পানি প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। অল্প কিছু জায়গায় একটু বেদখল হয়েছে, আমি ব্যক্তিগতভাবে সেগুলো বলেছি এবং সেগুলি দখলমুক্ত করার জন্য আমাদের চেষ্টা করছি। ভবিষ্যতে আমাদের এই পানি প্রবাহ যাতে সুষ্ঠু থাকে, যাতে এই খালের পাশ দিয়ে একটি সুন্দর পরিবেশ স্থাপন করা যায় এবং ওয়াকওয়ে করা যায়, সেই ধরনের পরিকল্পনার ব্যবস্থা আমরা করছি। তবে এর পাশাপাশি পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার উপর জোর দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সিটি কর্পোরেশনে গৃহস্থলী বর্জ্য রাখার জন্য কোনো ডাম্পিং স্টেশন নাই। তো দেখা যাচ্ছে শুধু যে ইন্ডাস্ট্রির বর্জ্য যায় তা না, গৃহস্থলীর বর্জ্য এইসব সিটি কর্পোরেশন কাল বিল ভরে যাচ্ছে। তো এখন আমরা যেহেতু ব্যবসা করতেছি, আবার আমরা ক্ষতিপূরণ আদায় করতেছি ইন্ডাস্ট্রিগুলা থেকে, কিন্তু রাতারাতি যে নদী নালা খাল বিল পরিষ্কার হয়ে যাবে সেটা খুবই চ্যালেঞ্জের বিষয়। ইট ইজ এ ট্রিমেন্ডাস চ্যালেঞ্জ ফর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। পরিবেশ প্রকৃতি রক্ষায় খালগুলো দ্রুত দখলমুক্ত করে এর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন গাজীপুরবাসী। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।